সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবের দীর্ঘ বৈঠক, দ্বিপাক্ষিক স্বার্থ সমুন্নত রাখার বার্তা দেবে ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূতের বৈঠক, গুরুত্বের জায়গায় গণতন্ত্র, সংখ্যালঘু ইস্যু ও পাচার হওয়া অর্থ ফেরানো। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বুধবার আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ, দেশটি অপরাধীদের আশ্রয় কেন্দ্র, অভিযোগ নেতাদের। দুর্নীতির ব্যাপারে যা শোনা যায় তার শেকড় আরও গভীরে, মন্তব্য ইফতেখারুজ্জামানের। দুদকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল আওয়ামী লীগ, মন্তব্য আইন উপদেষ্টার। আওয়ামী শাসনের শেষ ৫ বছরে প্রকাশ করা হয়নি অপরাধের পরিসংখ্যান। প্রতি বছর গড়ে খুন হয়েছে ৩,৫০০। পর্যালোচনা করে পরিস্থিতির উন্নতি চায় পুলিশ। পালিয়ে রাশিয়ার আশ্রয়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ, বিভিন্ন দেশে উল্লাস অব্যাহত। স্বৈরাচারী সরকার পতনে সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা দায়ী বলছেন বিশ্লেষকরা। চলছে ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সকাল ১১টার একটু আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকটি শুরু হয় এবং এর আগে সকাল ৮:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ৫ আগস্টের পট পরিবর্তনের পরেই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে এলেন। এই বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করা, তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে ঢাকা জোর দেবে। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। এরপর আজই তিনি ঢাকা ছেড়ে যাবেন। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে। আমাদের সহকর্মী মাহফুজ মিশু খোঁজ খবর রাখছেন এই বৈঠকের বিষয়ে, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মিশু, এই বৈঠকটি তো আসলে ইতোমধ্যে শেষ হয়ে যাবার কথা, কি আপডেট আছে? আলোচ্য বিষয়গুলো সম্পর্কে কিছু জানা গেল কিনা এবং আজকের দিনের সচিবের আর যে কর্মসূচি আছে একটু দর্শকদের জানিয়ে দিবেন। বৃষ্টি, বৈঠকটি ঠিক ১১টায় শুরু হয়েছে, এখনো চলছে এবং পরিবর্তিত শিডিউল অনুযায়ী বৈঠকটি অন্তত ১:৩০ পর্যন্ত চলবে। কারণ এই বৈঠকের পরে যে মধ্যাহ্নভোজ, সেখানে পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভারত দুদেশের, তার বাইরেও কিছু অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের যে আমন্ত্রণ জানানো হয়েছে তাতে মধ্যাহ্নভোজের সময় লেখা আছে ১:৩০। ফলে বৈঠকটা অন্তত ১:৩০ পর্যন্ত চলবে। তার মানে হচ্ছে ২.৫ ঘন্টা ব্যাপী দুই দেশের শীর্ষ কূটনীতিকের এই বৈঠকটা আসলে এখনো চলছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা আগের ঘন্টায় বলছিলাম যে বৈঠকটি নিয়ে একটি সাংঘাতিক রকমের গোপনীয়তা দুদেশই বজায় রাখছে। সম্ভবত এটি তাদের পূর্বের ঐক্যমতের ভিত্তিতেই। ফলে এই বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হচ্ছে সেটি বাইরে থেকে বলা কঠিন, কিন্তু যে বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা হচ্ছে সেগুলোর কথা আপনি বলেছেন। কিন্তু যে জায়গায় এসে সম্ভবত ঝামেলাটা হচ্ছে বা সংকটটা হচ্ছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, কিংবা বাংলাদেশে যে স্থাপিত ট্রাইব্যুনাল সেটি নিয়ে ভারত এবং সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্র অফিস, পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কথা না বলার কোনো নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। কিন্তু আমরা ধারণা করছি পরবর্তীতে উপদেষ্টা তৌহিদ হোসেন কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন বৈঠক আসবে, অর্থাৎ যেগুলোকে আমরা সৌজন্য সাক্ষাৎ বলছি অথবা আনঅফিসিয়াল বৈঠক বলছি, সেখানে হয়তো বা বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অবস্থান, তাকে ফিরিয়ে আনা, তার বক্তব্য, সেই সব বিষয়গুলো নিয়ে হয়তো বা তারা তুলবেন। কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই বিষয়টি যে আলোচনা হচ্ছে না সেটি আমরা প্রায় নিশ্চিত এখন। তাহলে কি বিষয়ে আলোচনা হচ্ছে? এই আলোচনায় একটা বড় জায়গায় প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভিসা ব্যবস্থাকে স্বাভাবিকীকরণ করা, সেটি বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা। আপনি জানেন যে, এবং গতকালকেও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে এখন যে অস্থিরতাটা চলছে এর ফলে কোনো দেশেই লাভবান হচ্ছে না। বাংলাদেশের চাওয়াটা খুবই পরিষ্কার, খুবই স্পষ্ট। তারা আত্মসম্মান, মর্যাদা এবং সমতার ভিত্তিতে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই ভারতের সঙ্গে চায়। আর ভারতের চাওয়াটা স্পষ্ট, সেটা হচ্ছে ভারত তার নিকটতম প্রতিবেশী হিসেবে, যার সঙ্গে তার বিশাল একটা স্থলসীমা, সেই দেশটির সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক চায়। বাংলাদেশের অনেক বিশ্লেষকই বলছেন যে ভারতও যখন সরকার বদল হয়, ধরেন যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসলো কংগ্রেসের পরে, তাতে করে কিন্তু বাংলাদেশের সরকার বা বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশের চাওয়াটা স্পষ্ট। তাহলে বাংলাদেশে যদি সরকার পরিবর্তন হয়, অভ্যন্তরীণ কোনো ঘটনা ঘটে, তাহলে সেটির সঙ্গেই মানিয়ে নেওয়া ভারতের জন্য
বুদ্ধিমত্তার কাজ হবে, এইটা হচ্ছে বাংলাদেশের তথ্য। দ্বিতীয় যে বিষয়টি সম্পর্ক অস্বস্তি তৈরি করেছে সেটা হচ্ছে বাংলাদেশে থাকা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের উপর নানা রকম নির্যাতনের খবর ভারতীয় গণমাধ্যমে এসছে, বাংলাদেশের গণমাধ্যমে কিছু এসছে। ভারতীয় গণমাধ্যম যদি বাড়িয়েও বলে, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে একটি ঘটনাও যদি ঘটে সেটিকে প্রপারলি অ্যাড্রেস করা, সেটির জন্য যারা দায়ী তাদেরকে বিচার করা, এবং শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন কোনো রকম অবিচার, অন্যায়, এমনকি আক্রমণের শিকার না হয় সেই বিষয়টিও নিশ্চিত করতে ভারতের পক্ষ থেকে হয়তো একটি অনুরোধ বলি বা চাপ বলি সেটি থাকবে। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, বেশ কিছু নতুন তথ্য জানতে পেলাম, ধন্যবাদ অনেক মিশু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের প্রতিনিধি দলের বৈঠক চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ১৯ সদস্য রয়েছে। আর এই দলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে সংখ্যালঘু ইস্যু, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন, টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে। এছাড়া আলোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, গণতন্ত্র, অর্থ পাচারের বিষয়গুলো উঠে আসবে। বিশেষ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের অগ্রগতি, জিএসপি সুবিধা নিশ্চিত, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে বৈঠকটি ঘণ্টাখানেকের বেশি সময় ধরেই চলবে। বাংলাদেশের চলমান সংকট নিরসনে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী আহমেদ রেজা, তিনি এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সাথে। রেজা, এই বৈঠকের আলোচ্য যে বিষয়গুলো সেগুলো আসলে জানা গেল কিনা, কি আপডেট আছে সবশেষ জানাবেন। বৃষ্টি, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে সেই বৈঠকটি চলবে, মূলত সেটি আসলে চলছে। আপনি জানেন দুপুর ১২টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যালয়টি রয়েছে তেজগাঁয়ে অবস্থিত, সেখানে মূলত সেই বৈঠকটি শুরু হয়েছে এবং সেখানে এই যে ২৭টি দেশের প্রায় ১৯ জন রাষ্ট্রদূত সেই বৈঠকে মূলত অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে, এবং সেখানে বাংলাদেশ এবং ভারতের অবস্থানরত যে সমস্ত রাষ্ট্রদূতরা তারা মূলত এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং সেখানে বেশ কয়েকটি বিষয় আপনি উল্লেখ করেছিলেন। আমি যদি বলি, সেখান থেকে সবচাইতে ৩টি আলোচ্য বিষয় মূলত নিয়ে তারা প্রাধান্য দিয়ে থাকবেন। আপনি জানেন যে গত ৫ আগস্টের পরবর্তী সময় থেকে মূলত যেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইউরোপীয় ইউনিয়নের, তারা প্রায় মাসখানেক সময় ধরে কিন্তু বাংলাদেশে বিভিন্নভাবে তাদের চলমান যে এই সহিংসতা বা ঘটনা নিয়ে তারা তদন্ত করে এবং সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা অবহিত করবেন। সেই প্রতিবেদনের মূলত যে হালনাগাদ তথ্য রয়েছে সেটিকেই তারা প্রাধান্য দিয়ে জানাবেন। একই সাথে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা কেমন হবে, বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এবং সেটি যদি শুরু হয় ঠিক কীভাবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা সংগঠিত করবেন সেটি নিয়ে আলোচনা হবে। এবং বিশেষ করে বাংলাদেশের চলমান যেই সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি এবং সেটি আদৌ ঘটছে কিনা সে বিষয়ে, এবং সেখানে বাংলাদেশে অবস্থানরত যে ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন রয়েছেন মাইকেল মিলার, তিনি একটি তথ্য উপস্থাপন করবেন এই ২৭টি দেশের পক্ষ থেকে, এবং সেই তথ্যটি উপস্থাপনের ক্ষেত্রেও তারা আসলে বিশেষ নজরদারি রাখছেন যে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা আসলে কেমন রয়েছে এবং সেখানে বাংলাদেশের ফিডব্যাক, বিশেষ করে এই যে বিভিন্ন প্রতিবেশী দেশ ভারতের মাধ্যমে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেই প্রোপাগান্ডা রুখতে কিংবা মিস ইনফরমেশন, গুজব, অপতথ্য বন্ধে বাংলাদেশ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। একই সাথে আপনি জানাচ্ছিলেন যেমনটি যে জলবায়ু সংকট নিরসন এবং জিএসপি সুবিধা অর্থাৎ বাণিজ্য সুবিধা নিশ্চিতে বাংলাদেশের সাথে ইউরোপের ২৭টি দেশ আরও কীভাবে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, জিএসপি সুবিধা অর্থাৎ বাণিজ্য সুবিধা নিশ্চিতে বাংলাদেশের সাথে ইউরোপের ২৭টি দেশ আরও কীভাবে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা চলছে বৈঠকে এবং সেটি আরও দীর্ঘ সময় চলবে। সহযোগিতা যে বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে শুনছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। বুধবার ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যৌথ লং মার্চের ঘোষণা দিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এমন পদক্ষেপ বলেই নেতারা জানিয়েছেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। যুবদল সভাপতি বলেছেন, ভারতীয় কিছু মিডিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার সময় দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতারও সমালোচনা করেন, অভিযোগ করেন এতেই প্রমাণ হয় ভারত সরকারের মৌন সমর্থন ছিল এই হামলায়। বলেন, কূটনীতিক মিশনের সহিংস হামলা স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাতের শামিল।
বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাদের দাবি, ভারত এখন ক্রিমিনালদের আশ্রয় কেন্দ্র অভয়ারণ্যে পরিণত হয়েছে। আগামী 11ই ডিসেম্বর আমরা মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। যে কোনো প্রকার ভূখণ্ডের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় সজাগ আছি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের এই অবস্থান সবসময় থাকবে। শেখ হাসিনার সময় দুদক বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় আইন উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নেয়নি, উল্টো মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। সময় এসেছে শেখ হাসিনার আমলের দুর্নীতির তদন্ত করার। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দুদকের অনিয়ম, অনাচার, দুর্নীতি দেখে বিব্রত এ সময় প্রতিষ্ঠান ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই বলেও তিনি মনে করেন। এ সময় টিআইবি দুদক সংস্কারের পর নতুন কমিশন নিয়োগ ও সাময়িক সময়ের জন্য অন্তর্বর্তী কমিশন গঠনেরও সুপারিশ করেন। তবে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দ্রুতই দুদক কমিশন গঠন করা হবে। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা। এদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য দুদক তার পর্যাপ্ত ভূমিকাটি যথেষ্ট পালন করতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে। আওয়ামী লীগের শেষ 5 বছরে খুনের ঘটনাই ঘটেছে 16,000-এর বেশি। গড়ে প্রতি বছর খুন হয়েছে প্রায় 3,500। দেশে চুরি, ছিনতাই, ডাকাতির অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ করেননি। তারপরও পুলিশের খাতায় চুরি, ছিনতাই আর ডাকাতির ঘটনা ঘটেছে এই 5 বছরে প্রায় 67,000। নতুন সরকারের আমলে এসব পরিসংখ্যান পর্যালোচনা করে পরিস্থিতির উন্নতি চায় পুলিশ সদর দপ্তর। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সামাজিক অপরাধ কমাতে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন দরকার, প্রয়োজন প্রচুর কর্মসংস্থান। বাকিটা জানাবেন সহকর্মী মনিরুল ইসলাম। সারা দেশে কোন কোন জায়গায় কত এবং কি ধরনের অপরাধ ঘটেছে, কত মামলা বা জিডি হয়েছে, তার মাসিক পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। কিন্তু অজানা কারণে 2018 সালের সেপ্টেম্বর থেকে 2023-এর ডিসেম্বর এই 5 বছর পর্যন্ত অপরাধ পরিসংখ্যান ওয়েবসাইটে দেয়া বন্ধ ছিল। সবশেষ নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার পর প্রেস কনফারেন্সে সাংবাদিকরা বিষয়টি তোলার সাথে সাথেই পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ। সেখানে মিলল ভয়ঙ্কর কিছু তথ্য। আওয়ামী শাসনের সেই 5 বছরে হত্যাকাণ্ড হয়েছে 16,355, প্রতি বছরে গড়ে 3,311 খুন। এই 5 বছরে ছিনতাইয়ের মামলা 9,955 আর ডাকাতির 1,685 মামলা। থানাগুলোতে চুরির অভিযোগ এসেছে 55,000। তবে বাস্তবে এসব ঘটনা আরও বেশি, কারণ অধিকাংশ চুরি ছিনতাইয়ের মামলা করতে আগ্রহ দেখান না ভুক্তভোগীরা। পুলিশের পরিসংখ্যান বলছে, গত 5 বছরে অপহরণ হয়েছে 2,452। কোন এলাকায় কখন কি ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, এইটির মানে ধারাটা কি, মোডাস অপারেন্ডিটা কি, সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করে থাকি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। দেখা গেল যে চুরি ছিনতাইয়ের কথা যদি আমরা বলে থাকি যে চুরি ছিনতাই হয়তো বেড়ে গেছে, তো তখন আমরা এটি কেন বেড়ে গেছে এটি মূলোৎপাটন করার চেষ্টা করি। এর মাঝে গণ অভ্যুত্থানের পর দেশে নতুন সরকার, এখনও থেমে নেই অপরাধ। থানার পুলিশ পুরোপুরি সক্রিয় না হয় বেড়েছে সামাজিক অপরাধ, দৌরাত্ম্য বেড়েছে চুরি ছিনতাই গ্যাংয়ের। বিশ্লেষকরা মনে করেন, অপরাধের খাত ধরে ধরে কাজ করতে হবে বাহিনীগুলোকে। দাম কমিয়ে মানুষকে আর্থিকভাবে স্বস্তির মধ্যে রাখলে কমবে অপরাধ। করার আছে যেটা, সেটা হচ্ছে যে এইটা মানে চুরি ডাকাতি ছিনতাই যেরকম পুলিশের সদিচ্ছার উপর ডিপেন্ড করে, আপনার হোমিসাইডের বিষয়টা হচ্ছে পুরো আর্থসামাজিক ব্যবস্থার উপরে নির্ভর করে। যে পুরো আর্থসামাজিক ব্যবস্থা যদি আপনার অর্থনীতিটা ভালো থাকে, সামাজিক পরিস্থিতিটা ভালো থাকে, এইটার সাথে কিন্তু আপনার হোমিসাইডটা জড়িত। সব মিলে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশে সবচেয়ে দুশ্চিন্তার জায়গা পারিবারিক অপরাধ। এক্ষেত্রে জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে চায় পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
দাম নিয়ন্ত্রণে উদ্যোগ আছে, কিন্তু তাতে সহনীয় হয়নি বাজার। মাঝারি এবং সরু চালের দাম বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে এবং চালের বাজারে চাহিদা এবং যোগানের সূত্র অকার্যকর হয়েছে। কারণ আমন মৌসুমে বাজারে চালের যোগান বেড়েছে, কিন্তু তাতেও স্বস্তি মেলেনি। কারসাজিতে অভিযোগের তীর মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের দিকে। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে ধান কিনে মজুত করা হচ্ছে, আর সেই ধান থেকে চাল করে ইচ্ছামতো দাম নেওয়া হচ্ছে। ক্রেতার নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে চালের দামেও তৈরি হয়েছে অস্বস্তি। যৌক্তিক কারণ ছাড়াই বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম। নতুন করে চালের মূল্য বৃদ্ধিতে ভোক্তার পকেটে টান পড়েছে। আয়ের সঙ্গে ব্যয় মেটাতে যেন হিমশিম অবস্থা। অনেকেই চাহিদায় দিয়েছেন লাগাম। যে চাকরি করি ওই বেতন হিসাবে আমাদের হচ্ছে না, দামটা একটু কম হলে আমাদের খুবই ভালো হয়। ঠিক আছে, আমরা খাইলে বাঁচতে পারি আর কি। এত দাম হলে আমরা কেমনে খামু, কেমনে থাকবো, আমাদের কোনো পোষে না। মাঝারি এবং সরু চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত। 50 কেজির বস্তাপ্রতি মূল্য বৃদ্ধি হয়েছে 200 থেকে 300 টাকা। ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। টিসিবির হিসাব বলছে, বছরের ব্যবধানে সরু এবং মাঝারি মানের চালের দাম বেড়েছে 8 ভাগের বেশি। মিনিকেটটা বেচতাম আমরা 68 টাকা, সেই মিনিকেট এখন 72 টাকা। এভাবে যদি বাড়ে, নাজির চালের প্রতি কেজিতে আপনার বস্তা প্রতি বাড়িয়ে গেছে 250-300 টাকা। মিনিকেটের উপরে এমন এক বজ্রপাতই পড়ছে মনে হয়, যে মিনিকেট আছিল 68 টাকা, সেইটা হয়ে গেছে 74 টাকা। সরবরাহ বাড়াতে চাল আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। থাইল্যান্ড এবং ভারত থেকে আমদানিরও উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ওইসব বাজারে চালের দাম বেশি হওয়ায় আগ্রহ দেখাচ্ছে না কেউ। ইন্ডিয়ান থেকে একটা যে আপনার পাইজামটা আসছে, ওই চালের দামও বেশি, 58 টাকা 60 টাকা বিক্রি করা লাগে। যেটা আমাদের দেশে আগে যে স্বর্ণটা ছিল, ওই স্বর্ণ আপনার 2600-2700 ছিল, কিন্তু ওইখান থেকে আনতে কোনো ফায়দা হয়নি। সিজন আসলে প্রতিবারে চাউলের দাম কমে, এখন এই কয় বছর ধরে চাউলের দাম বাড়তি। যেটা জিরা ধানের মিনিকেট আর কি অরিজিনাল, ওইটা 70 টাকা কেজি বর্তমানে কিনে পড়ে, মানে ঢাকা আস্তে আস্তে ওইটা 74-75 টাকা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, কেন বাড়ছে দাম? কারণ হিসেবে সামনে আনা হচ্ছে গেল আগস্ট মাসের বন্যা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, সেই সময় 8 লাখ টনের বেশি চালের উৎপাদন ব্যাহত হয়। এছাড়া মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের ধান মজুত করার প্রবণতা মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। আমন ধানের মৌসুম হলেও নেই দাম কমার লক্ষণ। এখন মৌসুমে যেভাবে কমে আসার কথা, সে কিন্তু কমে আসে নাই। এখন পর্যন্ত এক কোম্পানি ভেদে আর এক কোম্পানি কিন্তু 50 কেজির বস্তায় 100-800 টাকা ডিফারেন্স আছে। আজকেও যদি রশিদের চালের কথা বলেন, তাহলে ও 1825 টাকা যে চাল দিবে, এটাই যদি এসিআই বলেন তাহলে 2925 টাকা চাইবে। তার মানে 100 টাকা করে 50 কেজি, পার কেজিতে 2 টাকা ভেরি করতেছে। এখন কোয়ালিটির তো শেষ নাই, কার কি কোয়ালিটি কি দোহাই, কিন্তু সাধারণ ভোক্তাদের অবস্থা খুবই নাজুক। দেশে মোট চালের চাহিদা 3,90,00,000 টন, তবে উৎপাদন হয় 4 কোটি মেট্রিক টন। এই 4 মাসে চাল আমদানির পরিমাণ 2000 টন। একটা সুষ্ঠু বাজার ব্যবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য যে কৌশল পদ্ধতি, সেটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় গত 50 বছরে গড়ে তুলতে পারে নাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকাবাসী সহ দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন নতুন ডিএমপি কমিশনার SM সাজ্জাদ আলী। সকালে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ডিএমপি অপেশাদার আচরণ করেছে। তিনি জানান, গেল 15 বছরে 80 থেকে 90 হাজার পুলিশ সদস্যকে দলীয় পরিচয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে যাদের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়া গেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও বললেন, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করতে না পারলেও চিরেই ঢাকা শহর চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। নাজুক ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। আর পদক্ষেপ নেওয়া হবে ছিনতাই বন্ধ। চাঁদাবাজির জন্য নিত্যপণ্যের দাম বাড়ছে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করছে। ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তা বিন্দু অপেশাদারিত্বের সাথে কাজ করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি বছর ফেনীর ভয়াবহ বন্যা ও তার পরের সময়গুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বন্যার সময় সংগঠনের সদস্যরা যেমন মানুষকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন,
তেমনি বন্যা পরবর্তী সময়ও তাদের কার্যক্রমে হাসি ফুটেছে নিঃস্ব মানুষগুলোর মুখে। স্থানীয় প্রশাসন বলছে, আকস্মিক বন্যার মতো দুর্যোগ প্রতিরোধে প্রয়োজন বাঁধ নির্মাণের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ফেনী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন আরেক সহকর্মী SRS আলী। স্মরণকালের এক ভয়াবহ বন্যা দেখেছে এবার ফেনীবাসী। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা শুরুতে বন্যা কবলিত হলেও পরে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞাও তলিয়ে যায় ঢলের পানিতে। পানির তীব্র স্রোতে অন্য সবার মতো ক্ষতিগ্রস্ত হন ফেনীর ফুলগাজীর উত্তর বারোইয়া এলাকার ফাতেমা খাতুন। পানিতে ঘর ডুবে গেলে পঙ্গু স্বামীকে নিয়ে সেখানেই কেটে যায় 6 দিন। ছিল না খাবার পানীয়। বন্যার ভয়াল থাবায় নিঃস্ব প্রায় ফাতেমা খাতুন। বাগা গরু হালছিলাম, ইয়েরে লই এই নদী হেয়ারে গেছিল লই আর বউ আর হুত এক হতে নদী তলে যায় গই মার ডুয়া জাপ দি হরি টানি আনছি। শুধু ফাতেমা খাতুন নয়, স্মরণকালের ভয়াবহ বন্যায় সর্বস্ব হারিয়েছে ফেনীর শত শত পরিবার। পানি বাড়িতে যখন খাড়ের জন্য ডুবি যার গো, আমার নন্দের বাড়িতে পাঠাইছি। এর ফোলার বাপ ছিল, ঘরে হাঁস মরকা ছিল, এগুলো এবারে ঢলে পানির লগে গেছে। থাকার কষ্ট, 2টা বাচ্চা লই, খাতা কারবার আনের বালিশ কিছু নাই, তোষক খাট আনের ঘরের আদলি বাদলি হান্ডি হাতিল সব গেছে, নাই কিছু নেই বন্যা। এখনও ফেনীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার ক্ষতি স্পষ্ট। পুনর্বাসনের কাজে ব্যস্ত বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন। এরই মধ্যে 24,000-এরও বেশি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া টিউবওয়েল প্রতিস্থাপন, ল্যাট্রিন নির্মাণ, ঘর মেরামত সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আনা হয়েছে প্রায় 3 লাখ পরিবারকে। আমরা ইতিমধ্যে 75টি ল্যাট্রিন মানে নির্মাণের কাজ আমাদের চলমান রয়েছে। এগুলো আমাদের প্রায় শেষের পথে। আমাদের সামনে আরও বিভিন্ন রকমের প্রজেক্ট আছে, যেগুলো পরবর্তীতে ফেনী জেলার বন্যা পরবর্তী মানুষের সহায়তায় কাজে আসবে। দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের কাজের প্রশংসা ছিল সবার মুখে। তবে এ ধরনের আকস্মিক বন্যা মোকাবেলায় বাঁধ নির্মাণের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ স্থানীয় প্রশাসনের। এই বন্যা যে আবার হবে না, এটা আসলে বলাটা খুব মুশকিল, কারণ এটা হচ্ছে আপনার প্রাকৃতিক কারণেই হচ্ছে, যেখানে আপনার প্রতি বছর বন্যা হয়। এলাকার মানুষের প্রাণের দাবি হচ্ছে এটা টেকসই বাঁধ নির্মাণ। বন্যায় মুহুরী সহ 3টি নদীর পানিতে প্লাবিত হয় ফেনীর 6টি উপজেলা। বানভাসীদের সহায়তায় সবার আগে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তখন শুকনো খাবার আর বিশুদ্ধ পানি দিয়ে পাশে থাকলেও পরবর্তীতে ঘর নির্মাণ সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে তারা। স্থানীয়রা বলছেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হলে নতুন করে আশার সঞ্চার করবে ফেনীবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ফুলগাজী, ফেনী। দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ। সপরিবারে তিনি মস্কোয় আছেন। আর এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। জানিয়েছে, মানবিক কারণে বাশার ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে ক্রেমলিন। বিদ্রোহীরা অপ্রতিরোধ্য গতিতে দামেস্কের পথে অগ্রসর হওয়ায় শনিবারই রাজধানী ছাড়েন বাশার। আর দামেস্কের প্রাসাদ থেকে পশ্চিম অঞ্চলীয় লাতাকিয়া শহরে যান তিনি। সেখানে রুশ বিমান ঘাঁটি থেকে রোববার উড়াল দেন মস্কোর উদ্দেশ্যে। HTS বিদ্রোহীদের উত্থানে বাশার আল আসাদের দীর্ঘ 24 বছরের শাসনের অবসান হয়। ধারণা করা হচ্ছিল পতনের পর মিত্রদেশ রাশিয়া কিংবা ইরানে আশ্রয় নিতে পারেন তিনি। গেল সপ্তাহে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ শুরু হলে মস্কোয় রুশ প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন বাশার আল আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে উল্লাসে মেতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত সিরীয় ও HTS সমর্থকরা। রোববার বাশারের ক্ষমতাচ্যুতির খবর নিশ্চিতের সাথে সাথে তারা রাস্তায় নামেন। জার্মানি, তুরস্ক, ফ্রান্সের সিরিয়া প্রবাসীরাও রাস্তায় নেমে পড়েন। অন্যান্য দেশের মানুষও এই উৎসবে যোগ দেয়। নেচে গিয়ে স্লোগানে বিজয় উদযাপন করেন। একে অন্যকে শুভেচ্ছা অভিনন্দন জানান। গ্রিসের রাজধানী এথেন্সে বিশাল বিজয় মিছিল করেছে HTS সমর্থকরা। এ সময় সিরিয়ার দূতাবাসে বিদ্রোহীদের পতাকা টাঙান তারা। বাশারের পতনে ব্যাপক উল্লাস করেছেন প্যারিসে বসবাসরত সিরিয়ার নাগরিকরা। সব সিরিয়ানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারা জানিয়েছেন। লিবিয়াতেও বিভিন্ন স্থানে বিদ্রোহী গোষ্ঠীর পতাকা হাতে সিরীয়রা জড়ো হন। আগামী দিনে দেশকে আরো সুসংগঠিত দেখতে চান তারা।
এইচটিএস গোষ্ঠীর উত্থান নিয়ে আলোচনা শুরু হতে না হতেই পতন হলো বাশার আল আসাদ প্রশাসনের 2 যুগের শাসনের। এর পেছনের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে সিরীয় সেনাবাহিনীর নিষ্ক্রিয়তাকে। কিন্তু কেন এমন নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো সরকারি নিরাপত্তা বাহিনী? বিশ্লেষকরা বলছেন, যুগের পর যুগ র্যাঙ্ক নিয়ে বৈষম্য, স্বল্প বেতন, বাশার ঘনিষ্ঠদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রতিবাদী এক ধরনের নীরব বিদ্রোহ সেনাদের। বিদ্রোহীদের সাথে মাত্র 11 দিনের লড়াইয়ে পরাজয় মানতে হলো আসাদ সরকারকে। এর পেছনে অন্যতম বড় কারণ সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা। কিন্তু প্রশ্ন উঠছে, কেন? র্যাঙ্ক নিয়ে বৈষম্য, স্বল্প বেতন আর বাশার ঘনিষ্ঠদের বিশেষ সুযোগ সুবিধা সহ নানা অভিযোগ ছিল নিরাপত্তা বাহিনীর সেনাদের। বিশ্লেষকরা বলছেন, অসন্তোষ আর অভ্যন্তরীণ কোন্দলই সেনা সদস্যদের এই নিষ্ক্রিয়তার মূল কারণ। আসাদ শাসনামলে সাধারণ সিরীয়দের মতো বঞ্চিত হতে হয়েছে সেনা সদস্যদেরও। সেনাবাহিনী যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এতে আসলে অবাক হওয়ার কিছু নেই। এটা খুবই স্বাভাবিক যে এরকম একটা পরিস্থিতির মোকাবেলার মনোবল তাদের নেই। তাছাড়া এই সরকারের জন্য শ্রম দিয়ে তারা কিছুই অর্জন করেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের তথ্যমতে সেনাবাহিনীর মধ্যে 1/3 সদস্যের বাড়তি সখ্যতা ছিল প্রেসিডেন্টের সাথে। কেবল তারাই পেতেন পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা। সিরিয়ার সেনাবাহিনী কখনোই খুব পারদর্শী ছিল না। ভয় ও সন্ত্রাস দ্বারা শাসিত তারা। বাশারের সাথে সম্পর্ক কেমন তার উপর ভিত্তি করে দেয়া হতো পদোন্নতি ও বেতন ভাতা। বিভিন্ন জরিপ বলছে, এই বৈষম্যের কারণে পরিবার ও নিজের ভরণ পোষণের জন্য চোরাচালান ও চাঁদাবাজিতে জড়াতে হয়েছে সৈন্যদের, যে কারণে প্রতিরক্ষায় পারদর্শিতা বাড়ানোর আগ্রহ হারিয়েছেন তারা। তাছাড়া বেশিরভাগ সেনাকেই ইচ্ছার বিরুদ্ধে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে, এমন তথ্য উঠে এসেছে অনেক জরিপে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠার পর চলতি সপ্তাহে সেনা সদস্যদের বেতন 50% বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাশার। কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা। একে এক ধরনের সেনা বিদ্রোহও বলতে চাইছেন অনেকে, যে বিদ্রোহের ভাষা নীরব নিষ্ক্রিয়তা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সিরিয়ায় নতুন প্রশাসনের নীতির উপর নির্ভর করবে তাদের প্রতি ইরানের আচরণ কেমন হবে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অপ্রতিরোধ হয়ে ওঠা বিদ্রোহী গোষ্ঠীকে ঠেকাতে সিরীয় সেনাবাহিনীর ব্যর্থতা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। দামেস্কের পথে থাকা যোদ্ধাদের ঠেকাতে বাশার আল আসাদ মিত্র তেহরানের কাছে কোনো সহায়তা চাননি বলেও জানান। আলেপ্পো থেকে শুরু, হামা হোমস দখলের পর দামেস্ক বিজয়। সিরিয়ার বিদ্রোহী এইচটিএস গোষ্ঠীর 11 দিনের অভিযান যেন এলাম দেখলাম জয় করলামের মতো। দুর্দণ্ড প্রতাপের সাথে এগিয়ে চলা যোদ্ধাদের সামনে ঢাল হতে পারেনি সরকারি বাহিনীর সদস্যরা। সিরীয় সেনাদের এমন দুর্দশায় বিস্ময় প্রকাশ করেছেন বাশার আল আসাদের মিত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, সিরিয়ার অভ্যন্তরের সংকট নিয়ে অবগত ছিল ইরান। গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের সদস্যদের মাধ্যমে সিরিয়া পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ অবগত ছিলাম আমরা। দেশটির সরকার ও সেনাবাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের তথ্য সরবরাহ করা হয়েছে। তবে অবাক করার বিষয় ছিল বিদ্রোহীদের দ্রুত অগ্রগতি এবং তা ঠেকাতে সিরিয়ার সেনাবাহিনীর অক্ষমতা। আসাদ প্রশাসনের সংকটকে সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যু বলেও আখ্যা দেন আরাকচি। জানান, দামেস্কের পথে থাকা বিদ্রোহীদের ঠেকাতে ইরানের সহায়তা চাওয়া হয়নি। আমাদের কাছে কখনো সহায়তা চাওয়া হয়নি। এটা মূলত সিরীয় সেনাদের দায়িত্ব ছিল, আমাদের নয়। সিরিয়াও তা ভাবেনি, কারণ এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু ছিল। আসাদবিহীন সিরিয়ার প্রতি তেহরানের আচরণ কেমন হবে জানতে চান সাংবাদিকরা। জবাবে আরাকচি বলেন, ইরান, ইসরায়েল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিষয়ে দেশটির নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে তাদের অবস্থান। তাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করবে আমাদের আচরণ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিষয়ে তাদের নীতি, সিরিয়ার শিয়াদের প্রতি তাদের আচরণ, ইহুদি রাষ্ট্র এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে কতটুকু দূরত্ব রাখে, এসব গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে ইরান, রাশিয়া, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের অন্যতম ঘাঁটি সিরিয়া। দেশটিতে বাশার আল আসাদের 2 যুগের কর্তৃত্ববাদী শাসনের অবসানকে মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির অন্যতম টার্নিং পয়েন্ট।
ডরথি তাসরিন, যমুনা নিউজ।